এদিকে এবার আওয়ামী লীগের পক্ষ নিয়ে সরাসরি অ্যাকশনে নামলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। শেষ রক্ষা হচ্ছে না সমন্বয়কদের, শেখ হাসিনার দেশেই আসবে এটাই সত্য বলে ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। চারিদিকে যখন প্রধান উপদেষ্টার পদত্যাগের প্রসঙ্গ চলছে, আজকে ৮ দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বসবেন। সেই ৮ দলগুলো খুব একটা যে গুরুত্বপূর্ণ দল সেটা বলা যাবে না। অনেক দলের সঙ্গেই এই সরকার বসতে চায় না, আলোচনা করতে চায় না। বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ দলের সঙ্গে যেমন জাতীয় পার্টি, বাম দলগুলোর সঙ্গে তারা বসতে চাচ্ছে না, কোনো ধরনের আলোচনা করছে না। এই ব্যাপারগুলো যখন চোখে পড়ছে এবং প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে নানা রকমের কথা হচ্ছে, তখন দৈনিক মানবজমিন নতুন একটা তথ্য সামনে নিয়ে এসেছে। আওয়ামী লীগ পতনের পর থেকে বাংলাদেশে যে গেল 9 মাস সময় আমরা অতিবাহিত করেছি, এই সময়টার মধ্যে আমাদের সেনাপ্রধানকে ঘিরে নানান ধরনের বক্তব্য, যুক্তি, প্রচার, অপপ্রচার, বিশেষ করে অনলাইন কিং হিসাবে খ্যাত পিনাকিদা, সাংবাদিক ইলিয়াস এবং কনক সারোয়ার সহ একটা বড় ধরনের সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন, যারা প্রতিনিয়ত সেনাপ্রধানকে ভারতের রয়্যাল এজেন্ট থেকে শুরু করে সেনাবাহিনীতেও নানান ধরনের তাদের বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন। তার একটা প্রতিক্রিয়া সমাজে আসলে তৈরি হয়েছে। গত 9.5 মাসে আওয়ামী লীগের নেতৃত্বের কোনো পর্যায় থেকে আত্মোপলব্ধির মিনিমাম কোনো বহিঃপ্রকাশ আমাদের সামনে আসেনি, বরং আওয়ামী লীগের হঠকারী সিদ্ধান্তে দলের নেতাকর্মীরাই প্রচণ্ড ধাক্কার মুখে ভয়ঙ্করভাবে হতাশ, যার সব শেষ উদাহরণ হচ্ছে ওবায়দুল কাদের। গতকাল বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। অ্যাপারেন্টলি মনে হচ্ছিল সব শান্ত হয়ে এসছে, কিন্তু প্রথম আমরা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের একটা মন্তব্য দেখে দেখলাম যে না, প্রধান উপদেষ্টা থাকছেন। তাতে মনে হলো যে সবকিছু মোটামুটি শান্ত হয়ে এসছে, কিন্তু তারা এরপর একটা অফিসিয়াল স্টেটমেন্ট, যেটা প্রধান উপদেষ্টা তার অফিসিয়াল ফেসবুকে শেয়ার করেছেন, সেটা খুব তীব্র সন্দেহের জন্ম দিয়েছে। এবং একই সাথে গতকালই 3টা রাজনৈতিক দল দেখা করেছে প্রধান উপদেষ্টার সাথে, বিএনপি, জামায়াত এবং এনসিপি, রেজিস্ট্রেশনহীন একটা দল দেখা করেছেন। 9 মাস হয়ে গিয়েছে, কুকি হয়েছে। 9 মাস হয়ে গিয়েছে, সেনাপ্রধান কি ক্ষমতা নিয়েছে? 9 মাস হয়ে গিয়েছে, সেনাপ্রধান কি ইনুস সাহেবকে ঘাড় ধরে বের করে দিয়েছে? তাহলে কেন মিথ্যাচার সিরিজ আকারে, যে মিথ্যাচারের মধ্য দিয়ে জাতি কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি কি একটু ভাবলেন? দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওর কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। আসুন কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। পদত্যাগের প্রসঙ্গ চলছে, আজকে ৮ দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বসবেন। সেই ৮ দলগুলো খুব একটা যে গুরুত্বপূর্ণ দল সেটা বলা যাবে না। অনেক দলের সঙ্গেই এই সরকার বসতে চায় না, আলোচনা করতে চায় না। বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ দলের সঙ্গে যেমন জাতীয় পার্টি, বাম দলগুলোর সঙ্গে তারা বসতে চাচ্ছে না, কোনো ধরনের আলোচনা করছে না। এই ব্যাপারগুলো যখন চোখে পড়ছে এবং প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে নানা রকমের কথা হচ্ছে, তখন দৈনিক মানবজমিন নতুন একটা তথ্য সামনে নিয়ে এসেছে এবং তারা বলতে চাইছে যে পদত্যাগের ব্যাপারটা যমুনাতে আর নেই। যমুনা পদত্যাগের ব্যাপারে প্রস্তুতি আর নিচ্ছে না, দাবার চাল নতুন করে চালার প্রস্তুতি হচ্ছে যমুনাতে। সেরকম প্রস্তুতি যমুনাতে চলছে এবং নতুন করে দাবার চাল দিয়ে কিভাবে মন্ত্রী বাঁচানো যায়, রাজা বাঁচানো যায়, রাজা বাঁচানোর জন্য কি কি চাল দেয়া যায়, কোন কোন কৌশল অবলম্বন করা যায়, সেরকম প্রস্তুতি, সেরকম কর্মযজ্ঞ যমুনাতে চলছে, এমন একটা নিউজ করেছে গত রাতে মানবজমিনের সেই নিউজে কি বলার চেষ্টা করলো তারা, কেন তারা এইভাবে ব্যাখ্যা করছে, কি হচ্ছে যমুনাতে, সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম দৈনিক মানবজমিনের কথা। দৈনিক মানবজমিন যে শিরোনামটা করেছে আপনারা একটু দেখে নিন। সেই শিরোনামটা করেছে সেটা হচ্ছে পদত্যাগ নয়, নতুন করে ঘুঁটি সাজানো হচ্ছে। অর্থাৎ দাবার ঘুঁটি নতুন করে সাজানো হচ্ছে, এমনটাই মানবজমিন বলার চেষ্টা করেছে। অনেক বড় রিপোর্ট করেছে, তার মাঝে গুরুত্বপূর্ণ জায়গা থেকে একটু পড়লেই আপনারা বুঝতে পারবেন। তারা বলছে যমুনায় এখন আর পদত্যাগের প্রস্তুতি নেই, নতুন করে ঘুঁটি সাজানো হচ্ছে। যেমনটা দাবা খেলাই ঘটে থাকে, রাজা চেকমেট হয়ে গেলে নতুন করে সাজাতে হয়। পর্যবেক্ষকরা বলছেন পরিস্থিতি সেরকমই। যারা সরকারের ভেতরে থেকে ভিন্ন মতলবের ঘুঁটি চালাচালি করছিলেন, তারা এখন মুখ লুকাচ্ছেন। অর্থাৎ সরকারের ভেতরে থেকে যারা বিভিন্নভাবে কুমতলবে কাজ করে যাচ্ছিলেন, তারা মুখ লুকানোর চেষ্টা করছেন। পরিস্থিতি যে তাদের অনুকূলে নেই, এটা এখন সত্য। অন্তত 3 থেকে 4 জনকে বিদায় নিতে হবে সমঝোতার আলোকে, তেমন প্রস্তুতি যমুনাতে চলছে। অর্থাৎ উপদেষ্টা পরিষদের অন্তত 4 জনকে, কমপক্ষে 4 জনকে বিদায় নিতে হচ্ছে, এমনটা মানবজমিন নিশ্চিত করছে।
তারা বলছে যে এটা সত্য, প্রফেসর ইউনূস একজন ভালো ব্যাংকার, একজন ভালো সুবক্তা, একজন দক্ষ এনজিও সংগঠক, কিন্তু একজন ভালো রাজনীতিবিদ তিনি নন, যে কারণে বারবার সংকট হচ্ছে, চ্যালেঞ্জের মুখে পড়ছে তার সরকার। তাছাড়া পদত্যাগ করতে চাইলেই কি পদত্যাগ করা যায়? তাই আপাতত পদত্যাগ নয়, সামনের দিনগুলো কেমন হবে তা নিয়ে চিন্তা করছে তার প্রশাসন। নির্বাচন ডিসেম্বরে হবে, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই, অর্থাৎ মানবজমিন নিশ্চিত করছে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হচ্ছে, এই ব্যাপারে আর কোনো সংশয় নেই, এই সংশয়ে কেটে গেছে। তারা বলছে আমরা আগেই বলেছি নির্বাচন যত বিলম্বিত হবে সংকট তত তীব্র হবে, অর্থাৎ পর্যবেক্ষক বলছেন যে নির্বাচন দেরিতে হলে সংকট আরও তীব্র হবে, পর্দার আড়ালের শক্তি সুযোগ খুঁজবে, হাতছাড়া হবে নির্বাচন, প্রফেসর ইউনূসের স্বপ্নের নির্বাচনও হারিয়ে যাবে দৃশ্যপট থেকে, এমনভাবেই বলার চেষ্টা করেছে তারা। এরপরে বলেছে নির্বাচন নিয়ে অনেক খেলা হয়েছে, নির্বাচন বিরোধী একটি শক্তি সরকারের ভেতরে তৎপর ছিল, সাম্প্রতিক ঘটনাবলী সেই শক্তির ভিতকে অনেকটাই নাড়িয়ে দিয়েছে, অর্থাৎ নির্বাচন যারা পিছাতে চাইছিল, যে কোনোভাবে 3 বছর 5 বছর এই সরকারকে ক্ষমতায় রাখার প্ল্যান আঁকছিল, দাবার কোর্ট সাজাচ্ছিল, সেই গোষ্ঠীর ক্ষমতা খর্ব হয়েছে, তারা দুর্বল হয়ে পড়েছে। সাম্প্রতিক ঘটনাবলী সেই শক্তির ভিতকে অনেকটাই নাড়িয়ে দিয়েছে। সরকার চালাতে হলে প্রফেসর ইউনূসের আর পেছনে তাকানোর সুযোগ নেই। কে তার বন্ধু, কে তার শত্রু, এটা এখন দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে, অর্থাৎ মানবজমিন বলছে যে প্রফেসর ইউনূসের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে, কে বন্ধু আর কে শত্রু, এটা প্রফেসর ইউনূস নিশ্চিত হয়ে গেছেন। তার বিদেশি বন্ধুরাও সতর্ক করছেন, বলছেন ঢাকা কেন্দ্রিক নয়, সরকার হতে হবে বাংলাদেশ কেন্দ্রিক। উপদেষ্টা মণ্ডলীদের মাত্র 6 জন ঢাকার বাইরে কিছু অনুষ্ঠানের যোগ দিয়েছেন, অর্থাৎ গত 9.5 মাসে উপদেষ্টা পরিষদের মাত্র 6 জন সদস্য ঢাকার বাইরে কোনো প্রোগ্রামে যোগ দিয়েছেন, তাছাড়া কেউ ঢাকার বাইরে যাননি। 6 জনের মধ্যে একজন কিন্তু আবার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নিজে, আরেকজন নাহিদ ইসলাম, আরেকজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আরেকজন মাহফুজ আলম, আরেকজন আসিফ নজরুল, এরকম 6 জন কিন্তু এই ঢাকার বাইরের কর্মসূচিতে অংশ নিয়েছে, তাছাড়া অন্যদেরকে দেখা যায়নি। বাকিরা শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে নীতি নির্ধারণ করছেন, বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই। প্রফেসর ইউনূস যদি একটি গতিশীল সরকার কায়েম করতে চান, তাহলে তার নিজের ঘরকেই আগে ঠিক করতে হবে, সাম্প্রতিক ঘটনাবলী তারই ইঙ্গিত দেয়। অর্থাৎ প্রফেসর ইউনূসের ঘর ঠিক করতে হলে যে কাজটা করতে হবে এবং যে কাজের প্রস্তুতি চলছে বলে মানবজমিন নিশ্চিত করছে, দুইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে যে সিদ্ধান্ত হয়ে গেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, এই ব্যাপারে আর কোনো সংশয় নেই, এটা ছাড়া আর কোনো গত্যান্তর নেই সরকার বাঁচানোর। আরেকটা বড় সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে যে অন্তত 4 জন উপদেষ্টাকে ছাঁটাই করতে বাধ্য হচ্ছে সরকার। সেই 4 জনের 3 জনের নাম তো বলে দেয়াই যায়, ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম। তাদের 3 জনের ব্যাপারে বিএনপি যেহেতু একেবারে হার্ড লাইনে গেছে, তাদের 3 জনকে সরাতেই হবে বিএনপিকে আস্থায় নিতে হলে। আরেকজন কে সেটা খুব একটা স্পষ্ট করে যে বলা যায় সেটা বলা যায় না। আরেকজন কে হতে পারেন, সেই ব্যক্তি কি আসিফ নজরুল নাকি অন্য কেউ, যাদের কারণে সরকার নানাভাবে বিতর্কিত হচ্ছে? এই প্রশ্নগুলো সামনে এসেই যাবে। তবে মানবজমিনের এই রিপোর্টটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ। তারা ইনফরমেশন সাহিত্যের ভঙ্গিতে ইনফরমেশনটা তুলে এনেছে এবং দুটো শক্ত ইনফরমেশন দিয়েছে। নির্বাচন ডিসেম্বরে হচ্ছে, অন্তত 4 জন উপদেষ্টাকে সরে যেতে হচ্ছে উপদেষ্টা পরিষদ থেকে প্রফেসর ইউনূস যদি সরকার চালাতে চান, নতুবা প্রফেসর ইউনূসও হয়তো তাকেও বিদায় নিয়ে চলে যেতে হবে। তো 9.5 মাসে আওয়ামী লীগের নেতৃত্বের কোনো পর্যায় থেকে আত্মোপলব্ধির মিনিমাম কোনো বহিঃপ্রকাশ আমাদের সামনে আসেনি, বরং আওয়ামী লীগের হঠকারী সিদ্ধান্তে দলের নেতাকর্মীরাই প্রচণ্ড ধাক্কার মুখে ভয়ঙ্করভাবে হতাশ, যার সবশেষ উদাহরণ হচ্ছে ওবায়দুল কাদের। এই লোকটিকে এদেশের মানুষ দীর্ঘদিন মনে রাখবে নানান কারণে, তার অতিকথন, তার ভাড়ামিপূর্ণ আচরণ। আওয়ামী লীগের মতন একটা প্রাচীন দলের যিনি 3 বারের সাধারণ সম্পাদক, এই ব্যক্তির কি এমন যোগ্যতা ছিল 3 বারের জন্য সাধারণ সম্পাদক হওয়ার? একমাত্র যোগ্যতা তৈলমর্দন, এবং শেখ হাসিনা সেটি পছন্দ করতেন। এটি অনেকের কাছে অপ্রিয় লাগতে পারে, বাস্তবতা হচ্ছে সেটাই। এই ব্যক্তির কারণেই তো আওয়ামী লীগের যে ভয়ঙ্কর পতন, তার অনেকাংশে দায়ী এই মানুষটি। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আওয়ামী লীগ সরকারের পতনের 2 দিন আগে থেকেই তো তিনি গায়েব হয়ে গেলেন, এবং তিনি যে একটা উত্তেজনাপূর্ণ মন্তব্য করলেন, আপত্তিজনক, যে ছাত্রলীগই যথেষ্ট কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন দমনের জন্য। যখন তিনি তুমুল সমালোচনার মুখে পড়লেন, তখন থেকে তিনি গায়েব। সেই ব্যক্তিকে আবার কেন আওয়ামী লীগের নেতৃত্বে আনা হলো? আপনারা নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন, আওয়ামী লীগের অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেই পেজে তাকে সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করে তার নামে একটি বিবৃতি এসেছে। অনেকেই আচমকা এটি গ্রহণ করতে পারলেন না, অনেকেই অবাক হয়ে গেলেন, বিস্মিত হলেন। যেই ওবায়দুল কাদের কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলন দমনের জন্য সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বয়ে একটি বৈঠক ডাকলেন, সেই বৈঠকে তিনি তোপের মুখে পড়লেন। তার কারণ দলটাকে তো একেবারে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং শেষ করেছেন। আওয়ামী লীগের অসংখ্য ত্যাগী নেতাকর্মী তার কারণে বঞ্চিত হয়েছিলেন। সেই ওবায়দুল কাদের যখন তোপের মুখে পড়লেন, তখন বৈঠকটি হলো না
এবং এই ব্যক্তিকে 5 আগস্টের পর থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মাত্র কদিন আগে সম্ভবত ভারতের একটি হসপিটালের সামনে তার একটি ছবি কেউ একজন তুলেছে, সেটি প্রকাশ হলো এবং মনে করা হচ্ছিল যে আওয়ামী লীগ রিফাইন্ড হয়ে আসবে, আওয়ামী লীগ যাদের ভালো ইমেজ রয়েছে তাদেরকে সামনে নিয়ে আসবে। অথচ আমরা অবাক বিস্ময় লক্ষ্য করলাম তার নামে একটি বিবৃতি এলো। শোনা যাচ্ছিল যে শেখ হাসিনা, তার সাথে তো কেউ যোগাযোগ করতেই পারছে না, এমনকি তিনি যেভাবে হোক এই মেসেজটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন যে ওবায়দুল কাদের যেন কোনোভাবে তার সঙ্গে দেখা করার সুযোগ না পান। এমনকি এও শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা বিতর্কিত, যারা চরম দুর্নীতিবাজ, লুটেরা, গুম খুনের সঙ্গে জড়িত, সেই ব্যক্তিদের তালিকা করা হচ্ছে এবং শেখ পরিবারের যারা নিজেদেরকে রাজন্য ব্যক্তি মনে করতেন, অঢেল ক্ষমতার অধিকারী ছিলেন, তাদেরকে সহ আর অন্যান্যদের নিয়ে যারা দুর্নীতিবাজ বা তুমুল বিতর্কিত তাদের একটা তালিকা করা হচ্ছে, এদেরকে বাদ দেওয়া হবে। নানানভাবে শোনা যাচ্ছিল। বাদ দেওয়া তো দূরের কথা, ওবায়দুল কাদের মতন চরম বিতর্কিত ব্যক্তিকে আনতে হবে দলের বিবৃতি দেওয়ার জন্য। ওবায়দুল কাদের গত 23 মে একটি বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতি আওয়ামী লীগের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে, যেখানে ওবায়দুল কাদের বলছেন যে ধ্বংসপ্রাপ্ত, ক্ষতবিক্ষত আর রক্তাক্ত এই বাংলাদেশকে নতুনভাবে গড়ার লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আবার হাল ধরবেন। আওয়ামী লীগ ইতিহাস সৃষ্টিকারী দল ফিনিক্স পাখির মতো ছাই ভস্য থেকে বারবার জন্ম নেয়। আওয়ামী লীগ প্রাচীন দল, অনেকবার বাধার মুখে পড়েছে, অনেকবার আবার জেগে উঠেছে, সব ঠিক আছে, কিন্তু সবশেষ আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিলেন, ওবায়দুল কাদের মতন যারা, তারা নেতৃত্বে থাকলে আর ফিনিক্স পাখির মতন বারবার জেগে ওঠা লাগবে না। আওয়ামী লীগের যে কবর রচনা হওয়ার তা ওইভাবেই থাকবে, এটাই বাস্তবতা। ওবায়দুল কাদেরকে